আমাদের সাবেক প্রেসিডেন্ট যিনি আমাদের মাঝে নেই, যিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা ছিলেন এবং দেশের সকল দলকে ঐক্যবদ্ধ করে তিনি নির্বাচন দিয়েছিলেন 1986 সনে। গণতান্ত্রিক চর্চায় তিনি ভেবেছিলেন যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। পর্যায়ক্রমে আপনারা জানেন যে সকল নির্বাচনেই আমরা ছিলাম। এবারে যে পরিস্থিতি, আমরা আশা করি প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সরকার সকল দলকে নিয়ে নির্বাচন করবেন। কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। আপনাদের স্মৃতির পাতায় অবশ্যই আছে 1971 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। জেনারেল ওসমানী সহ 11টি সেক্টরের নেতৃত্ব ওসমানী সাহেব দিয়েছিলেন। আমি 9 সেক্টরে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে হয় নাই। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা-বোনের ইজ্জত দিয়ে এই স্বাধীনতার পতাকা আমরা যুদ্ধ করে এনেছি। এটি সরকার পরিবর্তনের বিষয়, আর 71-এর স্বাধীনতা এক হতে পারে না। যখন আমরা দেখি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং 71-এর চেতনার বিরুদ্ধে কথা বলছেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একই সাথে আজকের এই শুভ সূচনায় আমাদের ফ্রন্টের বলতে চাই যে সেনাবাহিনী 71 সনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। আমরা সবাই সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু নেতৃত্বে সেনাবাহিনী ছিল, সশস্ত্র বাহিনী ছিল। আর এই সশস্ত্র বাহিনী ছোট করে কটাক্ষ করে এবং তাদেরকে নানাভাবে হেয়প্রতিপন্ন করাটা, যারা মুক্তিযুদ্ধ করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আমাদের বিবেকের তাড়নায় বলতে চাই যে রাজনীতিতে কেউ চিরশত্রু নয়। আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক বাংলাদেশ গড়ি, একটি নূতন বাংলাদেশ গড়ি, যে স্বপ্ন দেখেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমি আরও 2-1টা কথা বলতে চাই। যেখানে আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী আছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন, আরও মন্ত্রী পরিষদের সদস্যরা আছেন। আমরা 86 সনের পর থেকে এই যে ঢাকা শহরের যত উন্নয়ন হয়েছে, রোকেয়া সরণি, বিজয় সরণি, পান্থপথ এবং বিশ্ব রোড এবং যতগুলা আপনার হাইরেজ বিল্ডিং দেখেন, নগর ভবন সহ, তারপরে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ এবং বেরিবাঁধ, বিজয় সরণি, পান্থপথ, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং এই দেশে যোগাযোগ মন্ত্রণালয় এত কাজ করেছেন, আমরা সৌভাগ্য যে মঞ্জুভাই এখানে আছেন। ইতিহাস লিখতে হলে জাতীয় পার্টিকে বাদ দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ, আনোয়ার হোসেন মঞ্জু, এদের বাদ দিয়ে দেশের সংস্কার লেখা যাবে না। বুড়িগঙ্গা ব্রিজ, মেঘনা সেতু, দাউদকান্দি ব্রিজ, যমুনা ব্রিজ এবং কালিজিরা টেকেরহাট ব্রিজ যেদিন আমরা ক্ষমতা হস্তান্তর করলাম, তার 2 দিন আগে, 4 দিন আগে আমার মনে পড়ে কালিজিরা ব্রিজের উদ্বোধন করেন মঞ্জুভাই, সেখানে ছিলেন, ব্রিটিশ হাই কমিশনার ছিলেন। তো সেখানে আমরা মানুষের কাছে দোয়া চেয়েছিলাম। দেশে একটি অরাজকতা, সেদিন হরতাল ছিল। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তার মন্ত্রী পরিষদের বিচক্ষণ সহকর্মী ব্যারিস্টার আলী ইসলাম মাহমুদ সেদিন, যাতে রক্তপাত না হয় এবং আত্মঘাতীমূলক কোনো কাজ না হয়, দেশটা যাতে পিছিয়ে না যায়, সেদিন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য
আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে পরামর্শ দিয়েছিলেন। তো সেদিন তিনি ক্ষমতা ছেড়েছিলেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরও কোনো বিপর্যয় ঘটে নাই। কিন্তু আমি বলবো যে ইদানিং বা এই যে গত পরিবর্তন, সেটা মানুষের আশা ছিল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে এবং দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা সেটা স্বাভাবিক থাকবে। কিন্তু একটি মানে ট্রেন, মেট্রো রেল, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। পদ্মা ব্রিজের অনেকগুলা মানে অবস্থানের উপরে আক্রমণ হলো। এটা তো কাম্য ছিল না। সরকারে যেই থাকুক, ভালো কাজ করলে তাকে সাধুবাদ জানাতে হবে। এটাই আমাদের শেখা উচিত, এটাই আমাদের ধারণ করা উচিত। জুলাই সনদ ও এর বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে না, বরং সরকারই অনেক ক্ষেত্রে সমস্যা উগরে দিচ্ছে। শুধুমাত্র নির্বাচনকালীন সরকারের রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নেই। ঐক্যমত্য কমিশনের গুটিকতক দলের সম্মতি অসম্মতিকে জাতীয় ঐক্য বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে, জাতীয় রাজনৈতিক সংকটগুলো অনিষ্পন্ন রেখে শুধুমাত্র নির্বাচনী ঘোড়া দাবড়ে দিয়ে তারা দায়িত্ব সেরে ফেলতে চায়, যেন নির্বাচনের পর সংকটগুলো যেয়ে থাকে। এটাও যেন তাদের গুপ্ত এজেন্ডা। কিন্তু যেন তেন ভোটে একটা নির্বাচিত সরকারই কি সকল মুশকিলের সমাধান? ভোটটা হয়ে গেলে কি রাজনৈতিক রক্তারক্তের অবসান ঘটবে? জনগণ কি ভয়হীন নিরাপদ রাষ্ট্র পেয়ে যাবে? সফল জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য অনুযায়ী ফ্যাসিবাদের অবসান ঘটাবে? নতুন বন্দোবস্তে কি রাষ্ট্র সাজবে? হালের বাংলাদেশ তার জনগণকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটে ফেসে যাচ্ছে। চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই। তাই মানুষ আতঙ্কিত। আমরা লক্ষ্য করছি জনগণ ফেব্রুয়ারিতে একটা অর্থবহ ভোট চায়। তাদের প্রত্যাশায়ী ভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চিরবিদায় লক্ষ্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন এবং জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের স্বপ্নে পুনর্জন্ম নেওয়া নতুন বাংলাদেশ গন্তব্যচ্যুত হতে পারবে না। জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে, জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা, ইসলামী মূল্যবোধ এবং সর্বধর্ম সম্প্রীতি বিশ্বাসী স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান এবং সুশাসন প্রত্যাশী জনগণের ম্রিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে আমরা নিম্নোক্ত দলসমূহ একটি রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ সক্রিয়তা বজায় রেখে উপর্যুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে
আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয়তাবাদী ফ্রন্ট। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয়তাবাদী এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এনডিএফ। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সরকারকে আগামী 2 মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। সকল হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণ সুযোগ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তমূলক ভোটের ব্যবস্থা জরুরি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনের শাসন, সুস্থ উদার গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় জনগণের সম্মতিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যার লক্ষ্য একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। 4, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃঢ় নিয়ন্ত্রণ জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের অসহনীয় মূল্যস্ফীতি রোধ করতে হবে। স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর জরুরি মনোযোগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকে আত্মপ্রকাশ করছে। এই জোটটি কেবল নির্বাচনের জোট নয়, যদিও নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি, তবে এটা নির্বাচনের জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট। আমরা আশা করছি এবং আমাদের যে শরিক দলগুলো আছে এই জোটে, তাদের সাথে কথা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিয়ে যাব। কারণ আমরা দেখছি আজকে আমাদের জাতীয়ভাবে যে বিভাজন হচ্ছে, এই বিভাজনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই জন্য আপনারা দেখেছেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে বিভিন্ন মত এখানে জায়গা পাবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে একটা নতুন রাজনীতি দিতে চাই। এবং আমি মনে করি বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে সেই রাজনীতি দেওয়া যায়। এখন আমাদের সামনে নির্বাচন। আমাদের নির্বাচন কমিশন কয়েকদিন পর পর বলেন যে তাদের সমস্ত কাজ শেষ, তারা প্রস্তুত একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু তার কোনো আলামত ওনাদের অফিসে কি হচ্ছে না আমি জানি না, নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। সরকারকেও বলবো, আমরা আগেও দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার এসছিল, মাত্র 3 মাসের মাথায় তারা নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। সেখানে ল অ্যান্ড অর্ডার 3 মাসের মধ্যেই তারা আয়ত্ত এনেছিলেন।
প্রশাসনকে তারা নিরপেক্ষ করেছিলেন। আপনার 1991 সনের নির্বাচন, 1996 সনের নির্বাচন, 2001-এর নির্বাচন আমরা দেখেছি। এই সরকারগুলো মাত্র 3 মাসের জন্য এসেছিল, কিন্তু তারা প্রশাসনকে নিরপেক্ষ করতে পেরেছিল। তারা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে আয়ত্তে এনেছিল এবং নির্বাচনের পরে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য ছিল সাধারণ মানুষের কাছে। কিন্তু বর্তমান সরকার আজকে প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, তারা আইন শৃঙ্খলা এখনো আয়ত্তে আনতে পারেননি এবং এখনো তারা কোনো পদক্ষেপ নেননি। মাত্র 2 মাস বাকি। তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাদের কথা মতো সেই নির্বাচনের প্রস্তুতি আমরা বাইরে দেখছি না। তাদের কাগজে কলমে কি নির্বাচন কমিশন করছে বা প্রশাসনে করছে তার কোনো প্রতিফলন মানুষের মধ্যে নেই। আজকেও মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কিনা। কেন? যাকেই দেখি তার প্রথম প্রশ্ন যে নির্বাচন হবে কিনা। আজকে গতকাল গাজীপুরে কি হয়েছে আমরা দেখেছি। নির্বাচনী সংঘাত পত্রিকায় বেরিয়েছে, মাসে 10 জন করে লোক আপনার নিহত হচ্ছে, মার্ডার করা হচ্ছে। আপনার আমি এই যে মব কালচার, এটা তো বন্ধ হয়নি। মব কালচার বন্ধ হয়নি। আমি তো এটা দেখতে পাচ্ছি, এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না আনে। মব নির্বাচন হবে। আমি একটি কথা বলতে চাই, 71-এর যুদ্ধ হয়েছিল কি জন্য? আমরা স্বাধীনতা চেয়েছিলাম কি জন্য? এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। বৈষম্য তখন ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। আমরা একটা শোষণহীন, শোষণ মুক্ত একটি অর্থনীতি চেয়েছিলাম। আমরা বৈষম্যহীন একটা অর্থনীতি চেয়েছিলাম। আমরা অনেক ভুল করেছি 71 থেকে। 54 বছর আমাদের অনেক ভুল হয়েছে। আমি দলীয়ভাবে আমাদের যখন কাউন্সিল হয়, সেই কাউন্সিলে দলীয়ভাবে আমি ক্ষমাও চেয়েছিলাম আমাদের ভুলের জন্য। কিন্তু ক্ষমা চাইলে তো হবে না, ভুল স্বীকার করলে তো হবে না। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ভুল যেন আমরা আবার না করি। একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রধান যে স্তম্ভ, সেই স্তম্ভ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অতীতের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, অতীতে যে নির্বাচনের সময় আমরা যেসব ভুল করেছি তার থেকে যদি শিক্ষা নিতে না পারি, তাহলে আমরা আবার ভুলের দিকে যাব, আবার আমরা ভুল করব। আমরা সেই ভুল করতে চাই না। জাতি অনেক মাসুল দিয়েছে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, একটি সরকার বদলালে তার আগের সরকার পালিয়ে যেতে হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। একটি সরকার পরিবর্তন হলে তার আগের সরকারের যে রাজনৈতিক দল থাকে তাদের উপর অত্যাচার করা হয়, সেই ব্যবস্থা আমরা আর চাই না। আমরা চাই একটা সভ্য, সুন্দর, গণতান্ত্রিক
প্রক্রিয়া, যেখানে নির্বাচন হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এবং ক্ষমতা স্থানান্তর সুন্দরভাবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি, প্রত্যেক পার্টির একটা দাবি থাকে কি, যে ধর্মীয় সম্প্রীতি। অথচ আমরা রাজনৈতিক দল যারা এটা সৃষ্টি করার দায়িত্বে আছে, তাদের মধ্যে কোনো সম্প্রীতি নেই। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আজকে এই জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখছি, যে প্রধান দলগুলো আছে তারা একজনে আরেকজনের অতীত নিয়ে কথা বলছে। আমরা তো অতীতকে নিয়ে আর ঘাটতে চাই না, অতীতকে নিয়ে একজনকে আরেকজন দোষারোপ করতে চাই না। আমরা চাই ভবিষ্যৎ নিয়ে। বলুন ভবিষ্যতে কি করবেন, বলুন কিভাবে কর্মসংস্থান বাড়াবেন, কিভাবে আমরা আইন শৃঙ্খলা ঠিক করব, কিভাবে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব। আজকে সেই কথা না বলে আমরা বলছি আপনি ৭১ কি করেছেন, আরেকজন বলছেন আপনারা কি করেছেন। আগে আমরা সেগুলো নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে আমাদের মধ্যে বিভেদ। এই বিভেদ আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে যদি এগিয়ে যেতে হয় তাহলে আমরা বিভেদ বলে আমাদেরকে অন্ততপক্ষে কিছু জিনিসে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। সেটা কমিশনকে দিয়ে হবে না। কমিশন কি করবে? আপনার আমাদের একটা কনস্টিটিউশন আছে, সংবিধান আছে। সেই সংবিধানেই আমরা কতবার কাটাছেঁড়া করেছি। আমরা ৭১-এর পরে একটা সুন্দর সংবিধান বাংলাদেশ পেয়েছে। প্রথম ভুল হলো কোথায়? যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু সারা জীবন খেটে গেছেন, সেই গণতন্ত্র বন্ধ করে গেলেন বাকশালে। এই যে ভুল, একের পর এক ভুল করে গেছি, তার মাসুল আজকে আমরা দিচ্ছি। এই মাসুল আর জাতি দিতে চায় না। আমরা আগামী প্রজন্মকে আমরা যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, যে ভুলের মধ্য দিয়ে গিয়েছি, সেই ভুলের মাসুল যেন আগামী প্রজন্মকে দিতে না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাব। আমরা জনগণের কাছে যাব, চেষ্টা করব। আমরা নির্বাচন কমিশনকে আমরা চেষ্টা করব নির্বাচনে আমরা জাতীয় পার্টি এবং এখানে যে শরিক দলগুলো আছে প্রত্যেকের সাথে আমার কথা হচ্ছে, প্রত্যেকে নির্বাচনে যেতে চায়। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে অনেক কিছু বৈষম্য করেছেন। আপনাদের রেজিস্টার্ড পার্টি আছে, তাদের সবকে আপনারা আলোচনায় ডাকেননি। কি কারণে ডাকেননি সেটা বলেন। আপনারা কোন দল যদি অন্যায় করে থাকে তাকে বলেন আপনারা এই অন্যায় করেছেন, সেই জন্য আপনাদের ডাকেন। আপনারা তো নিরপেক্ষ, আপনারা তো শুরুই করলেন বৈষম্য দিয়ে। কোন দল ক্ষমতা আসবে আপনারা জানেন না। আমরা এই উপমহাদেশে ভারতে দেখেন, এই বিজেপি একটি ছোট্ট দল ছিল, একটি ছোট্ট দল ছিল। আজকে তারাই দেশ শাসন করছে। সুতরাং কোন দল কখন শাসন করবে, মানুষ কাকে বেছে নেবে, সেটা আপনাদের দায়িত্ব নয়। আপনারা বলতে পারেন না
এই দল ক্ষমতায় আসবে আর ওই দল ক্ষমতায় আসবে না। আপনারা তো জনগণকে বলে দিচ্ছেন এই দল ক্ষমতায় যাবে অথবা যেতে পারে। এইটা আপনাদের এখতিয়ারের মধ্যে নেই, আপনারা সেখানে অন্যায় করেছেন। আর সরকারকেও বলব, আপনারা বন্দোবস্ত নেন। আপনাদেরকে তো জনগণ সম্পূর্ণ আস্থা দিয়েছে, আমরা দিয়েছি। আমরাই ডক্টর ইউনূসকে চেয়েছি সরকারে। আমরা তো আপনাদের পক্ষে আছি, আপনাদের সাথে আছি। আমরা দেখতে চেয়েছি যে এই দেশে একটি সন্ত্রাসমুক্ত দেশে পরিণত হবে আপনাদের সঙ্গে। যেহেতু আপনাদের কোনো পলিটিক্যাল অবজেক্টিভ নেই, মানে কোনো স্টেক, ভবিষ্যৎ কোনো স্টেক নেই, আপনারা কেউ দল করেন না, সুতরাং আপনারা শক্ত হাতে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করবেন। আপনারা সেটা করেননি। আজকে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, কোনো বিনিয়োগ নাই। এখনো সময় আছে, 2 মাস সময়, 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে, আপনার প্রশাসনকে নিরপেক্ষ করতে পারে, আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলেই পারবেন। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনে আমার নিরাপত্তার তো থাকতে হবে। শুনেন, আমাকে বলেন, আমি বলব, সেই নিরাপত্তা আমাকে দিতে হবে। আজকে না বলে পারছি না। একটা কারণ, তারেক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা। যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো ইয়ে নেই, কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না। উনি যদি ভরসা না পান, আমি আনিসুল ইসলাম মাহমুদকে আমি কি করে এই নির্বাচন করব? আমার নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? ভোটারদের নিরাপত্তার বন্দোবস্ত কে করবে? এই নিয়ে কিন্তু কোনো কথা নাই। এই নিয়ে সরকারও কোনো কথা বলেন না, নির্বাচন কমিশনও কোনো কথা বলেন না। তো এইভাবে আপনারা নির্বাচনটা দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান অবস্থা যদি চলে, এই নির্বাচন হবে ওই মব কালচার, যেটা এই মব নিয়ন্ত্রিত একটা নির্বাচন। আমরা এই নির্বাচন যদি হয়, এটা একটা সুবর্ণ সুযোগ এসছে আমাদের। কয়েক হাজার লোক তাদের জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এইটাকে বৃথা যেতে দিয়েন। মানুষ চাচ্ছে পরিবর্তন, আপনারা পরিবর্তন দেন, মানুষ গ্রহণ করবে। আমরা যদি আবার ভুল করি, আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যেই ফ্যাসিজমের ব্যাপারে আমরা কথা বলি, সেই ফ্যাসিস্ট সরকারই আবার প্রতিষ্ঠিত হবে। কারণ নির্বাচনে গণতন্ত্রের প্রথম স্তম্ভ। নির্বাচন যদি ঠিক না হয়, ফ্যাসিজম আসবে। আমরা আশা প্রকাশ করব, আমরা হতাশ হব না। অর্জন আমরা কিছুই করি নাই, এ কথা সঠিক নয়। আমরা কিছুই অধিকার পাই নাই, এ কথা বলবো না। কিন্তু দেখেন, আমার মনে অনেক প্রশ্ন, কি নির্বাচন হয় আপনিও জানেন, আমিও জানি। কেন মিছে কথা কন? চুপ করে থাকেন, কথা কইেন না। আমি তো 7-8 বার নির্বাচিত হয়েছে, এই বয়সে শুনি একটা হলে নির্বাচন হয় নাই, তাহলে কী অবস্থা? এই কথার উত্তর কে দেবে? এই কথার উত্তর, এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। সেই জন্য আমি বলি,
আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য। কার সেবা, কার স্বার্থ? আমাদের স্বার্থ না অন্য কারো স্বার্থ? এই দেখেন, এই একটা প্রশ্ন করলাম বিপদে। ও অ্যাডভোকেট সাহেব, অ্যাডভোকেট সাহেব কী কইছেন বুঝছেন? আমাদের সেবা করার জন্য আসছেন না অন্য কারো সেবা করার জন্য আসছেন? মুই জানি না। সকালবেলা লেকচার, বিকালবেলা লেকচার। আমার ভাই চাকরি করতো, সে আমার লেকচার দেয় কেন? সে আমেরিকা থাকতো। মহা মুশকিলে পড়লাম। তো সেই জন্য বলি, আপনাদের উদ্যোগ অত্যন্ত মঙ্গলজনক। এরকমের স্বপ্ন জন্মের পর থেকে আমরা দেখে আসছি। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করে আসছি। কিছু হয় নাই বাংলাদেশে, এ কথা আমি বলবো না। সংবাদপত্রে কোনো স্বাধীনতা নাই, এ কথা আমি বলবো না। আমাদের বাক স্বাধীনতা কিছু নাই, এটা আমি বলবো না। কিন্তু একটু বেকাতারা হলে পরে গেছে গা, দেশ ছাড়া করবে, মাথা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে। কি ভাষা! জানি রাজনীতিতে অনেক ধরনের রাজনীতি আছে। আমরা হলাম উদার গণতান্ত্রিক রাজনীতির লোক। আমাকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল বিদেশি, আচ্ছা মঞ্জু, তুমি তো লিবারাল ডেমোক্রেসির লোক, তোমার গাড়িতে যদি তুমি যাদের সাথে ঘোরাফেরা করো, কথাবার্তা বলো, তাদের সব উগ্রপন্থী। আমি বললাম, উগ্রপন্থীরা কী চায় সেটা আমাকে জানতে হবে। এই দেশ বঙ্গবন্ধুর সময় কি হলো? দেশ স্বাধীন হলো কোথা দিকে? সিরাজ শিকদার, কোন শিকদার, চারুর মতো, মানে একটা দিন কেউ শান্তিতে ঘরে থাকতে পারে নাই। এই বাজার পোড়ায়, এই খাল পোড়ায়, সেই ধারা এখনও চলতেছে। কিছুক্ষণ আগে একজন বক্তৃতা দিয়ে গেলেন, দেখি, হ্যাঁ না, মানে আমরা নিরাপদে বসবাস করতে পারি না, আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারি না। কোথায় পারে? যদি পৃথিবীতে একটা দেশের নাম আমাকে বলতে পারেন অমুক দেশের মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে, কিন্তু সেখানে যে ঘটনাগুলো ঘটে সেটা এক্সেপশন। আমাদের যে ঘটনা ঘটে এটা রুলস, এইটা পার্থক্য। সে যাই হোক, আপনাদের উদ্যোগে আমি সফলতা কামনা করি। আমি জানি দিনের শেষে আপনারা ওকে কথা বলে আর দেশ, এটাও একটা কথা, দেশ স্বাধীন হয়েছে ভাই, আমরা নিজেরাও খেয়াল করি না, কিন্তু বিদেশিরা খেয়াল করে অনেকে, যে ভাই তোমাদের এক সংস্কৃতির লোক, তোমরা এক ভাষার লোক, তা এত কিলাকিলি কেন? তাই না? দেখেন ভারতে কত ভাষা, কত সংস্কৃতি, কত কিছু। আমাদের তো তা না। সে আমার ভান্ডারি থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত একই ভাষা। একটু রংপুর অন্যরকম একটু আছে, কিন্তু বোঝা যায়। চাটগাঁয়েটা তো বোঝাই যায় না মনে হয়। হ্যাঁ, সিলেটে আর চাটগাঁয়ে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমি অনুমান করি যে এটা বলতেছে হয়তো। আর বিশেষত যখন গায়েল দেয় তখন বুঝি, ফট করে বুঝে ফেলায়। তো সেই জন্য বলি, এই দেশটা পরিচালনা করা সহজ ছিল, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি। 24 বছর আমি সরকারে ছিলাম, কই আমার মন্ত্রণালয় সম্পর্কে তো কোনো বড় বড় হেডিংয়ে কোনো খবর ছাপা হয় না। আপনাকে আমলাতন্ত্র লাগবে, ওই বামপন্থীর মতো কথা বললেন না, তাদেরও আমলাতন্ত্র আছে।
কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি। ভালো ছাত্ররা আমলা হয়। রাজনীতিবিদরা বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর যখন আমেরিকায় গেলেন তখন এশিয়ান সোসাইটিতে তাকে একটা সম্বর্ধনা দিতে গেলেন। তো বঙ্গবন্ধু কিছুটা ইংরেজি বলার পরে বললেন, দেখো এই ইংরেজিতে বাকি কথা ডক্টর কামাল হোসেন বলবে, কারণ ও যখন লেখাপড়া করছে আমি তখন জেলে ছিলাম, 14 বছর জেলে থাকলে ইংরেজি শিখতে পারি নাই। কিন্তু 14 বছর তারা কিছু করে নাই, তারা ইংরেজি শিখছে, এখন সে বলুক। সেই জন্য আমি বলি, আমরা এই দেশের মানুষ সবাই বাঙালি, একই সংস্কৃতির লোক। অভিযোগ একটা কথা, ডোন্ট কমপ্লেন, জীবনটাকে পজিটিভলি দেখেন। কিচ্ছু হয় নাই, সব সোর। এখন আমার নাতি, আমার নানা, আমার ওয়াইফকে, আমার নানা কি বড় লোক না? বলে কেন? তার ছবি ছাপা হয় নাই, সোর হিসাবে তার ছবি ছাপা হয় নাই। তো সে মনে করছে যে বড় লোকদের ছবি ছাপা হয়েছে, আমার নানা কি বড় লোক না? এই যে আমরা নতুন প্রজন্মকে সৃষ্টি করছি, এটা আমাদের ব্যর্থতা। এখানে আসেন, এটা ঠিক করি। বলেন যে আগে সরকার ঠিক মতো এই জায়গায় ভুল করছে। দেখেন যে কটা পরিবর্তন বাংলাদেশে হয়েছে, প্রতিটা পরিবর্তন আগের পরিবর্তন সোর্স ছিল, কেন আর কিছু ছিল না, খালি ওই মানে কোন সাল থেকে শুরু করব? জিয়াউর রহমান সাহেব আসলেন, একটা পরিবর্তন, চেইন অফ চেঞ্জের ভিতর থেকে। কি আগ্রা স্টোর ছিল, যদিও জিয়াউর রহমান সাহেব এটা কম বলতেন। তারপরে এরশাদ সাহেব আসলেন, সব স্টোর ছিল। তারপরে নির্বাচন হলো, আইসা সব সোর্স ছিল। এক অত্যন্ত জ্ঞানী লোক আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, কী করুম, আমি সব ঠিকঠাক করে থুয়ে যাই, আওয়ামী লীগ এসে সব নষ্ট করে দিয়েছে। আবার আওয়ামী লীগ এসে কি বলে, সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিয়েছে। তা এগুলো কে কে করছে? শালার বসালা, এগুলো কে করছে? বাংলাদেশের আজকে পরিবর্তনের দেখো, সমালোচনা করো। কোনো সরকার নাই যে সরকারের সমালোচনা করা যায় না, ট্রাম্প সরকারের সমালোচনা হয়। তো সেই জন্য বলি, বি পজিটিভ। আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এটা সত্য নয়, কিন্তু আর একটু ভালো করতে পারতাম। কিন্তু বাঙালির চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই। আমরা নাকি পরশ্রী কাতর। সেই জন্য আমি তো সাহিত্যের লোক না। রবীন্দ্রনাথ বলছেন পরশ্রী কাতর এমন একটা শব্দ, এর কোনো বিকল্প ইংরেজি করা যায় না, উর্দু করা যায় না, এমন একটা জিনিস শুধু বাঙালিকে এই জিনিসটা আছে, আর একজনে ভালো যেতে পারে না। কিন্তু এটা পরশ্রী কাতের পরিপূর্ণ অর্থ নয়। সে যাই হোক, কত পরিবর্তন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেকে আরও দেখবেন। কিন্তু কখনো না কখন আমাদের এই স্বাধীনতার অবমূল্যায়ন হবে না।